শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। রাত পোহালেই ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ভোট। এরই মধ্যে নির্বাচনের যে সামগ্রী সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। দর্শক, এই দুটি এলাকার জনগণের এই ভোট নিয়ে কতটা উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা উৎসাহ উদ্দীপনা রয়েছে, তার চেয়েও বড় বিষয় যেটি গণমাধ্যমে এসছে বা এখনও আসছে বিভিন্ন সময়ে, সেটি হচ্ছে যে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় এক ধরনের অনীহা সাধারণ ভোটারদের, বিশেষ করে ভোটে তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে উৎসবের ভোট, কেন লড়াইয়ে পরিণত হচ্ছে এবং এই অনীহাগুলো কেন হচ্ছে, সেই সব বিষয় নিয়ে আজকে আলাপ করব। এবং সেজন্যই সঙ্গত কারণে আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি ভোট উৎসব থেকে লড়াই, ভোটারদের আস্থা অনাস্থা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের বিভাগীয় সমন্বয়ক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আমরা ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। এই যে আমাদের আজকের আলোচ্য বিষয়, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ভোটের প্রতি এক ধরনের অনীহা, বিশেষ করে ভোটের দিন আমরা যেগুলো দেখেছি, ভোটের আগে হয়তো অনেক প্রচারণা যতটাই দেখি না কেন, কিন্তু ভোটের দিন যে ভোটার উপস্থিতি সেটি কমেছে। যদি একদম কাছের নির্বাচনের কথাই বলি, ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন কিংবা ঢাকা 10 আসনের উপনির্বাচন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ভোটার উপস্থিতি অনেকটা অ্যালার্মিং বলা হচ্ছে। সার্বিকভাবে বিষয়টি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে যদি আমরা বলতে চাই যে একটু বিস্তৃতভাবে বলতে গেলে, ভোটার উপস্থিতির যে অবস্থা এটা ক্রমান্বয়ে কমছে এবং বেশ কিছু ইলেকশনে আশানুরূপ হয়নি। তবে এইটা বিশ্বের বিভিন্ন দেশে যেখানে ডেমোক্রেসিগুলো প্র্যাকটিস করা হয়, আপনি যদি বলতে চান যে 1980 থেকে কিন্তু একটা ক্রমবর্ধমান এই ক্রমান্বয়ে কমে আসছে, এবং এগুলোর সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, দেশের রাজনৈতিক অবস্থা, এই জায়গাগুলো অবশ্যই রয়েছে। তাত্ত্বিকভাবে যদি আমি বলতে চাই, স্টোনি ব্রুক ইউনিভার্সিটি ইউএসের একজন পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক লিওনি হার্ডি, তিনি এটা নিয়ে একটা গবেষণা করেছেন বিস্তৃত। তো উনি যে জায়গায় দেখাতে চেয়েছেন যে যদি সরকারি যে অফিসিয়ালরা আছেন তাদের প্রতি যদি আস্থা জনগণের যথেষ্ট না থাকে, তার পছন্দের যে ক্যান্ডিডেট সে যদি মনে করে সেখানে প্রতিদ্বন্দ্বিতা না করছে, এছাড়া অনেকে মনে করেন যে নির্বাচনের যে ব্যবস্থাটা এটা অনেকটা কনফ্লিকচুয়াল, এখানে কনফ্লিক্টের আশঙ্কা রয়েছে, রাজনীতি বিমুখতা। সেই জন্য এছাড়াও আরেকটা বিষয় রয়েছে যে অনেকে মনে করে যে এটা একটা ইরেশনাল অ্যাটিটিউড, এইরকমভাবে যে আমার একটা মাত্র ভোট, আমি এই ভোট দান থেকে যদি বিরত থাকি এটা বড় কোনো পার্থক্য তৈরি করবে না। এখন আমাদের দেশের প্রেক্ষাপটের সাথে এগুলোর কিছু কিছু যুক্ত তো রয়েছেই, কিন্তু তারপরেও যেটা বলা যায় যে এখানে আসলে ক্রমবর্ধমান আমাদের বিগত যেই ইলেকশনটা হয়েছে তার পর থেকে যেই সিচুয়েশনটা রয়েছে, শাসক দল দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন এবং তাদের একটা ভালো ধরনের প্রভাব রয়েছে জনগণের উপর। সেই দিক থেকে জনগণের এক ধরনের, অনেকের মধ্যে এই ধরনের একটা মনোভাব থাকলেও থাকতে পারে যে ক্যান্ডিডেট যিনি হচ্ছেন তার একটা ভালো ধরনের সুবিধা রয়েছে বা তিনি হয়তো জয়লাভ করে আসবেন। এইটা কতটা বাস্তবতা বা কতটা স্থানীয় রিয়েলিটি সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করে। এবং আমরা বিভিন্ন যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে কিন্তু দেখছি যে যারা ক্ষমতায় আছেন তাদের সাথে যারা জড়িত সেই অঙ্গ সংগঠনের বা সেই দলের, তারা কিন্তু জয়ী হয়ে আসছেন। তো এই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আসলে প্রভাব বিস্তার করে। যদিও এই সাথে আমি একটু যুক্ত করতে চাই যে স্থানীয় যে নির্বাচনগুলো রয়েছে সেখানে কিন্তু জাতীয় নির্বাচনের বা সংসদীয় আসনগুলো নির্বাচনের সাথে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন আমরা এখন কিন্তু দেখছি অনেক ইউনিয়নে আপনার নির্বাচন হচ্ছে, উপনির্বাচন, সেখানে কিন্তু বেশ ভালো উপস্থিতি রয়েছে। এবং এছাড়াও যে আমরা আশা করছি সামনে যেই নির্বাচনটা হবে বিভিন্ন স্থানীয় সরকারে,
সামনে যেগুলো আসছে সেখানেও কিন্তু উপস্থিতির ব্যাপারটা আপনি একটু ভিন্ন রকম দেখবেন, যেটা জাতীয় নির্বাচনের চাইতে একটু পৃথক। তো এই বিষয়গুলো আসলে সার্বিকভাবে একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। জি, আমি আপনার কাছে আসবো এবং আপনি যে কথাটি বলছিলেন আসলে আমরা যে দেখলাম যেমন ঢাকা এই যে নির্বাচন এবং একই দিন নওগাঁয় নির্বাচন হয়েছে, নওগাঁর নির্বাচনে কিন্তু দেখা গেছে টার্নারটা একটু বেশি ওখান থেকে, সেটিও অবশ্য আপনার কথারই একটি প্রতিফলন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা করব। জনাব আবু সাঈদ খান, এই যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে ভোটের উৎসব থেকে লড়াই এবং ভোটারদের আস্থা অনাস্থার যে বিষয়, ডক্টর সাবের আহমেদও বলছিলেন, সেই বিষয়টি যদি একটু মূল্যায়ন করেন। এখন একপাক্ষিক বিজয়, অর্থাৎ এখানে সমস্ত উৎসবটা পরিণত হচ্ছে মনোনয়ন। এখন আপনি বলতে পারেন মনোনয়ন উৎসব, কে মনোনয়ন পাবে এখানে, অর্থাৎ যে সরকার দলের ক্ষমতাসীন দল যারা, তাদের মনোনয়ন পাওয়ার পরে সেই জিতবে, এটা ধরে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে দৃষ্টিটা সব এখানে চলে গেছে। আর একটা হচ্ছে যে সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা আলাদা বিষয়, সব থেকে ফ্যাক্টর এক না। আমাদের এখানে ভোটার এর উপস্থিতি কমে গেছে এবং দিন দিন কমছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বেড়ে গেছে। এবার তো সেখানে ব্যাপক ভোট হয়েছে, যেটা তাদের ইতিহাসে 100 বছরের রেকর্ড তৈরি হয়েছে। অতএব সেইটা দেশ থেকে দেশের এখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, সারা পৃথিবীকে এক জায়গায় নিয়ে এসে এটা বিচার্য বিষয় না। আমাদের দেশে একটা ব্যাপারটা হয় যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। যে নির্বাচনী ব্যবস্থার সেখানে যদি ত্রুটি থেকে যায়, মানুষ আস্থা হারায়, তখন তো ভোট দিতে যায় না। এবং নির্বাচনী ব্যবস্থা মানে হচ্ছে নির্বাচন কমিশন, তার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন, সরকার, সবকিছু মিলে হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার প্রতি যদি আস্থা হারায়, মানুষ যদি বুঝতে পারে যে তার ভোট দেয়া না দেয়া নিরর্থক, তো তখন এটা যায় না। আর একটা হচ্ছে যদি মনে করে, যে ক্ষেত্রে যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনি যেটা বলছিলেন যে ব্যাপক উপস্থিতি হয়, কেননা সেখানে এত ছোট জায়গার মধ্যে হয় যে সেখানে প্রতিপক্ষ থাকে এবং সেখানে চ্যালেঞ্জ করতে পারে, তখন মানুষ সেখানে যায়। যে এখানে ইচ্ছে করলে একতরফা ভাবে কিছু করা সম্ভব না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদ কিংবা কোনো উপজেলাতেও সেই ধরনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বেশিরভাগ হচ্ছে না। এবং বিশেষ করে যখন রাজনীতি ব্যাপারটা এসে গেছে, যতক্ষণ পর্যন্ত রাজনীতি ছিল না, অর্থাৎ রাজনৈতিক ভাবে নির্বাচন না হতো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এক ধরনের উপস্থিতি ছিল, দুই পক্ষই তখন লড়াই করতে পারতো। কিন্তু যখন একজনের গায়ে সিল থাকে, আরেকজনের যার সিল নেই, তো সে তার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হয়ে ওঠে না। এইটা হচ্ছে বিষয়টা। আরেকটা হতে পারে যে, হ্যাঁ, যে এখানে নির্বাচন ব্যবস্থাপনাকেও চ্যালেঞ্জ করতে পারে জনগণ। যেমন 54 সালে নির্বাচনী ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করেছিল জনগণ। নির্বাচনী ব্যবস্থাপনা কি আছে সেটা না, 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটা চাপ তৈরি হয়, সেখানে 3 জাতীয় নেতা, শেরে বাংলা, মৌলানা ভাসানী এবং সোহরাওয়ার্দীকে জনগণের চাপে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা ফ্রন্ট গঠন করে। সেটা হলো জনগণ তখন চ্যালেঞ্জ। কিংবা 70-এর নির্বাচন, 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তখন বঙ্গবন্ধুর পিছনে সমস্ত গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। তখন নির্বাচনী ব্যবস্থাপনা কি হচ্ছে এটা কোনো বিবেচ্য বিষয় ছিল না, কেননা জনতাই ছিল সেখানে শক্তির মালিক। সেটা আর একটা সাবজেক্ট। কিন্তু যখন এই ধরনের নিস্তরঙ্গ বিষয়, আন্দোলন বিমুখ বিষয়, তখন এখানে ব্যবস্থাপনার বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং তাছাড়া এখানে একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। অতএব ব্যবস্থাপনার প্রতি আস্থাটা ফিরে আসার দরকার। এবং এই আস্থা দিন দিন কমে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে নির্বাচনটা যেন মনে হচ্ছে এখানে এখানে মনোনয়ন উৎসবে পরিণত হচ্ছে। আর লড়াইয়ের শক্তিও নেই সেখানে। দুটো জিনিসও মনে করতে হবে যে এই নির্বাচনী ব্যবস্থাপনার ত্রুটির পরেও যদি শক্তিশালী বিরোধী দল থাকে, সেখানে একটা ভারসাম্য থাকে। বিরোধী দল যদি দুর্বল হয়ে পড়ে, সেখানে কিন্তু ভারসাম্য থাকে না। গণতন্ত্র কোনো এক চাকার উপর গণতন্ত্র চলে না, গণতন্ত্র মানে দুটো চাকা। তো সেখানে রাজনীতিতে ভারসাম্য দরকার। ধরুন যে প্রকৃতিতে যখন ভারসাম্য থাকে না, তখন প্রাকৃতিক বিপর্যয় হয়। রাজনীতিতেও যতক্ষণ ভারসাম্য না থাকে, অর্থাৎ সরকার এবং শক্তিশালী বিরোধী দল দুটো যদি পরস্পর প্রতিপক্ষ পরিণত না হয়, তাহলে সেখানেও কিন্তু গণতন্ত্র বিকাশটা সম্ভব না।
আমাদের অত্যন্ত ধন্যবাদ। অনেক চমৎকার একটি পয়েন্ট পাওয়া গেছে, আলোচনা যেটি আপনি বলছিলেন যে গণতন্ত্রের যে ভারসাম্য, বিশেষ করে বিরোধী দল এবং কার্যকর বিরোধী দল, সেই জায়গাতেই আমরা যাব। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে যে কথাটি বলছিলেন আবু সাইদ খান, যে কার্যকর বিরোধী দল না থাকার কারণে কিংবা যে ভারসাম্যর অভাব বা ঘাটতি, সে কারণেও কি এই নির্বাচন অনেকটাই মানে নির্বাচনে ভোটারদের অনীহা তৈরি হচ্ছে কিনা? দেখেন মজলিস, আমি একটা কথা মনে করি যে মানে গণতন্ত্র কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেটা অনেক বড় একটা জিনিস। গণতন্ত্র বলতে শুধু নির্বাচন না, গণতন্ত্র বলতে আপনার যারা সংখ্যালঘিষ্ঠ মাইনরিটি তাদের অধিকারের সুরক্ষা। হ্যাঁ, গণতন্ত্র মানে অন্তর্ভুক্তিমূলক যে আপনার নীতি, মানে ইনক্লুসিভ পলিসি। গণতন্ত্র মানে সহনশীলতা। তা আমাদের এখানে গণতন্ত্র আপনার যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেটাই আমরা মানে নিশ্চিত করতে পারলাম না। এ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, ৭৩ সালের নির্বাচন এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে আপনার ৯১ সালে, ৯৬ সালে, ২০০১ এবং ২০০৮, এই নির্বাচন ছাড়া তো আমি কোনো ক্রেডিবল নির্বাচন দেখছি না। এবং একটা দেশের ভিতরে মানে আপনি যদি মানে কখন আমরা বলবো যে একটা দেশের ভিতরে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তার কিছু মানদণ্ড বাংলাদেশের প্রেক্ষিতে আমার কাছে যেটা মনে হয় যে ওখানে আপনার নির্বাচন কমিশনটা কতটা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে আপনার মানে বিশ্বাসযোগ্য একটা নির্বাচন করতে পারছে। কারণ আমি তো আমার কাছে মনে হয় ২০১৪ সালের ওই সময় থেকে, ১৪ সালের পরে তারও কিছু খানিকটা পর থেকে মানে নির্বাচন কমিশন এতটাই একটা অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দে ক্যানট কন্ডাক্ট এনি ক্রেডিবল ইলেকশন। নাম্বার ওয়ান, আপনার নির্বাচন মানে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আসলে এইভাবে আমরা আখ্যা দিতে পারি কি? হ্যাঁ, আমি পারি। আমার কাছে যেহেতু জিজ্ঞেস করেছেন, আমি পারি যে আমি অন্তত যেটা আমার অবজারভেশনে এসছে যে আপনার ২০০১, মানে ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮ সেটা ক্রেডিবল ইলেকশন ছিল। এবং সেই নির্বাচন সম্পর্কে যে সমস্ত বিরোধী দল মানে প্রথমটাতে বিএনপি জিতেছে, সেটা সম্পর্কে আওয়ামী লীগ অভিযোগ করেছে। ৯৬ সালে আওয়ামী লীগ জিতেছে, বিএনপি অভিযোগ করেছে। ২০০১ সালে বিএনপি জামাত জোট জিতেছে, সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ অভিযোগ করেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, বিএনপি সেটার ব্যাপারে অভিযোগ করেছে। বাট সেটা বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল দেশে এবং বিদেশে। এখন আপনার ইলেকশন কমিশন সেইটা যদি একটা ক্রেডিবল ইলেকশন করতে না পারে, তাহলে জনগণ কেন ভোট দিতে যাবে? না, এখন বিরোধী দল যদি অংশগ্রহণই না করে, মানে সেই জায়গায় আপনি তাদের কার্যক্রমই যদি সেরকম না থাকে, যারা বিরোধী দল তাদের কার্যক্রমই যদি সেরকম না থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের দেশের কনটেক্সটে করার জন্য অনেকগুলো প্রথম যে পূর্ব শর্ত, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, মাস্ট হ্যাভ দি কম্পিটেন্স টু কন্ডাক্ট দি ইলেকশন নিউট্রালি। এইটা ইলেকশন কমিশন পারছে না, অনেক দিন ধরে পারছে না। হ্যাঁ, কারণ এই ইলেকশন কমিশন সেটা প্রথম যে যাত্রাটা শুরু করেছিল, 3টা নির্বাচন হয়েছিল সোফার আই ক্যান রিকালেক্ট। নারায়ণগঞ্জের যে নির্বাচন হয়েছিল, তারপরে আপনার কুমিল্লাতে একটা নির্বাচন হয়েছিল, রংপুরে একটা নির্বাচন হয়েছিল। নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছিলেন, কুমিল্লাতে বিএনপির প্রার্থী, এবং রংপুরে জাতীয় পার্টির প্রার্থী, যতটা আমি মনে করতে পারি। এবং সেইটা তাদের একটা জেস্চার ছিল যে তারা মানে বিশ্বাসযোগ্যভাবে নিরপেক্ষ নির্বাচন করতে পারে। কিন্তু এরপরে কিন্তু আমরা দেখলাম যে তারা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারে না। এবং আপনি এই মানে কথার মার প্যাচে, তারপরে ডেটা উপাত্ত দিয়ে যতই করেন, জনগণ, এবং এইটা আপনি দেখবেন যে প্রথমত এটা ইলেকশন কমিশনের যে একটা ক্রেডিবিলিটি, সেটা নাই বললেই চলে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ভোটিং টার্ন আউট সেটা কেমন হচ্ছে, যে কি পরিমাণ ভোটার। কারণ আপনার জনগণকে যদি আপনি মনে করেন তারা একদম বোকা, কিছুই বোঝে না, এটা কিন্তু আপনার মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, এবং জনগণ কিন্তু আগের চেয়ে আরও সচেতন হয়েছে। সুতরাং যখন একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, তারা ভোট কেন্দ্রে যাবে। এবং এখানে আপনি আরেকটা বিষয়, যে আমাদের এখানে আমরা যেটা দেখি যে পলিটিক্যাল পার্টিগুলো যে কোনোভাবে আপনার নির্বাচনে জিততে চায়। এবং এখানে আমরা দেখি সরকারের একটা ইন্টেনশন থাকে, বিরোধী দল, একটা কার্যকর বিরোধী দল থাকতে হয়। সেটা শুধুমাত্র ভোটের জন্য না, সেটা গণতন্ত্রকে অর্থবহ করার জন্য। হ্যাঁ, সেটা যদি আপনি না রাখেন, মানে এইটা হচ্ছে যে আমাদের এখানে অনেকেই বুঝতে চায় না যে বিরোধী দল থাকলে সেটা আপনার সেফটি নেট। কারণ বিরোধী দল থাকলে আপনার তৃতীয় কোনো শক্তি, অগণতান্ত্রিক কোনো শক্তি আপনার ক্ষমতায় আসতে পারবে না। আমি বিষয়ে আপনার সাথে আরো আলাপ করব। ডক্টর বদিউল আলম মজুমদার কাছে শুনে আসি। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি শুনছিলেন, পুরো বিষয়টি যদি আপনার মতো করে একটু মূল্যায়ন করেন।
তো আমাদের দেশের মানুষ ভোট পাগল ছিল, ভোট পাগল বলে সারা পৃথিবীতে আমরা সুনাম কুড়িয়েছি। আমাদের নারীরা, আমাদের গ্রামের সাধারণ মানুষ সে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিত, ভোট দিয়ে তারা এটাকে ভোট উৎসবে পরিণত করেছিল। এটা ভোট উৎসব, আমার জানা মতো অন্য কোনো দেশে উৎসব হয় কিনা আমি নিশ্চিত নই, কিন্তু এটা একটা উৎসব ছিল। কিন্তু উৎসবটা এখন একটা বেদনাদায়ক একটা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এবং এর কারণগুলো আমাদের আপনার অন্যান্য প্যানেলিস্টরা সঠিকভাবেই বলেছেন যে আপনি ভোট দিতে যাবেন কেন? আপনি যদি মনে করেন আপনি ভোট দিলে আপনার ভোটের একটা ফলাফল আছে, অর্থাৎ এর মাধ্যমে আপনি জয় পরাজয় নির্ধারণে একটা ভূমিকা রাখতে পারবেন। কিন্তু আমাদের দেশে এখন এই যে গত কয়েক বছরে যে অবস্থা দাঁড়িয়েছে, বস্তুত রকিবউদ্দিন কমিশনের শেষ দিক থেকেই শুরু হয়েছে, যে 2014 সালে, মূলত 2014 সাল থেকে শুরু হয়েছে যে মানুষ ভোট কেন্দ্রে গেল কি গেল না, তারা ভোট দিলে কি দিল না, তাতে কিছু আসে যায় না। যারা ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রাপ্ত তারাই ভোটে জিতে যান। এবং নির্বাচন কমিশন এখানে নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন না করে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করে। ডক্টর বদিউল আলম মজুমদার, আমাদের খাতা কলমে তো এরকম কোনো নিয়মও নেই যে এত পার্সেন্ট থাকলে সে বিজয়ী হবে। সেখানে কেউ 10%, 7% ভোট হলেও তো 90% জনগণের আস্থা না পেলেও বা তাদের হলেও তো কোনো সমস্যা নেই, অন্যান্য দেশে যেটি রয়েছে সেই জায়গায় কি কেবলমাত্র নৈতিক 50% আপনার 50% ভোট না পেলে আবার নতুন করে নির্বাচন হয় ওই যে 2 জন প্রধান প্রার্থীর মধ্যে। এটা ঠিক, হ্যাঁ, আমাদের দেশে 1 ভোট পেলেও হয়তো সেই জয়ী, আরেকজন যদি 0 ভোট পায়। কিন্তু নির্বাচনটা কি? নির্বাচনটা হলো, নির্বাচনের মাধ্যমে কি হয়? নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র মানে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়। তা আপনি যদি অধিকাংশ জনগণ নির্বাচনে আসলো না, ভোট কেন্দ্রে আসলো না, ভোট দিল না, তখন তার জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হলো না। তখন টেকনিক্যালি একটা ওই যে নির্বাচন হলো, এই নির্বাচনের মাধ্যমে একজন বিজয়ী হলো, কিন্তু এর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না, গণতন্ত্র কার্যকর হলো। তো এটাই তফাৎ। আমরা যারা গণতন্ত্রের নামে আমাদের যাদের মুখ দিয়ে ফুলছুরি ছুটে এবং ফেনা উঠে, তো তারা কিন্তু এই জিনিস মনে রাখতে হবে যে গণতন্ত্র মানে জনগণের কার্যকর অংশগ্রহণ, জনগণের মানে সম্মতির শাসন। এবং জনগণ যদি অনীহা প্রদর্শন করে, জনগণ যদি ভোট দিতে না আসে, জনগণ যদি তাদের সিদ্ধান্ত প্রকাশ না করে, তাহলে এটা একটা নিতান্ত অর্থহীন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এটাই আমাদের রাজনৈতিক দলগুলোর দায়ের কথা যে আমরা বলছি, শাসক দল যেমন আছে, বিরোধী দলের কার্যক্রমের কথাও এখানে কিন্তু উঠে এসেছে। সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জি, বিরোধী দল আমি পুরোটা শুনতে পারি নাই, কারণ আমাকে ওই যে ইয়েতে বাইরে গিয়ে আবার ঢুকতে হয়েছে। মানে বলা হচ্ছে একটা কার্যকর বিরোধী দল তো থাকতে হয়। বলেছেন যে আমাদের নির্বাচন কমিশনের কথা অথর্ব। তো আমার মনে হয় একই রকম বিশেষণ ব্যবহার করা যায় আমাদের বিরোধী দলের ক্ষেত্রে। বিরোধী দল, আমরা একটা অকার্যকর বিরোধী দল, আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য একটা লজ্জার কথা। বিরোধী দলের কার্যকারিতা নেই বললেই চলে। এবং বিরোধী দলের যদিও সমর্থন আছে, কিন্তু তাদের নেতৃত্বের সংকট, তাদের অন্যান্য সংকটের কারণে বিরোধী দল একটা অকার্যকর বিরোধী দল আমাদের দেশে। যে ভোট ছাড়া যেমন গণতন্ত্র হয় না, তেমনি ভাবে বিরোধী দল ছাড়াও গণতন্ত্র হয় না। একটা শক্তিশালী কার্যকর মাঠে এবং একই সাথে যদি সংসদে যদি একটা কার্যকর, একটা শক্তিশালী বিরোধী দল থাকে, তাহলে গণতন্ত্র কার্যকর হওয়ার পথটা সুগম হয়। জি, আরেকটি বিষয় বলছিলেন যে প্রার্থীর ক্ষেত্রে যদি জনগণ ধরেই নেয় যে তার পরিবর্তনের কোনো সুযোগ নেই, মানে তার ভোটের মাধ্যমে পরিবর্তনের কোনো সুযোগ নেই, এবং বিশেষ করে সরকারি দলের কথা এখানে বলছেন ডক্টর সাবের আহমেদ, যে হয়তো এরকমই যে সরকারি দলের কেউ দাঁড়ালে মোটামুটি নিশ্চিতই হয়ে যায় যে মনোনয়ন পাওয়াটাই মুখ্য, তখন তিনি প্রার্থিত যে চেয়ার, সেই চেয়ারের উনি মানে আসীন হয়েই যান।
বিষয়টি এ কারণেও এতে কি সন্দেহ আছে? এটা তো আমরা দেখে আসছি, সরকারি দলের মনোনয়ন পাওয়া মানেই নির্বাচিত হওয়া। কারণ এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এমনকি সরকারি দলের সমর্থকরাও কিন্তু ভোট দিতে আসছে না, কারণ তারা জানে যে সরকারি দলের মনোনয়ন পেলেই তার বিজয় নিশ্চিত। কারণ এতে আমাদের যেই রেফারি আছে, রেফারি এত পক্ষপাতদুষ্ট, রেফারি নিশ্চিত করবে যে যেই ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট সেই নির্বাচনে বিজয়ী হয়। তো এটা এই মানুষের চরম অনীহা, মানুষের বিশ্বাসহীনতা, আস্থাহীনতা। ডক্টর সাবের আহমেদ, আপনি শুনছিলেন এই যে অনীহা তৈরি হয়েছে বলা হচ্ছে, এবং এখানে একটি বড় বিষয় বলা হচ্ছে যে আগের থেকেই নিশ্চিত হয়ে যাচ্ছে এবং ভোটাররা আসলে পরিবর্তন যে হবে এই ব্যাপারটিতে ওনাদের আস্থাটি নেই, সে কারণেই আসলে কমছে। এছাড়া আর কি কি কারণ আছে বলে মনে করেন আপনি? আসলে মূলত বিরোধী দলের কথাও কিন্তু এখানে এসেছে। কারণ তো অনেক, এটা যে কোনো ধরেন সিঙ্গেল 2-3টা কারণ এখানে সংযুক্ত তা না, কারণ অনেক আছে এখানে। এখন মূল কারণ যেগুলো সেগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে বা আমরাও বলছি বিভিন্ন জায়গায়। ডক্টর বদিউল মজুমদার কিন্তু বলেছেন যে আমরা একসময় ভোট পাগল ছিলাম, ভোট উৎসব ছিল, সেই জায়গা থেকে এতটা মানে অনীহা কেন তৈরি? সেই প্রাসঙ্গিকতা টেনে কিন্তু আমি বলেছিলাম যে বিশ্বব্যাপী এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে ভোটারদের, যে বিশ্বব্যাপী কিন্তু এটা ডাউনওয়ার্ড। সেটার সাথে কি এটা তুলনা করা যাবে? যেমন এটা তুলনা করা যাবে না, কিন্তু যেমন ধরেন এই যে ইয়াং জেনারেশনস, তারা কিন্তু আমাদের এখানে আগে যেই রকম তাদের যে ইনভলভমেন্ট ছিল বা রাজনীতি যেই বিমুখতার জায়গাটা ছিল, এখন কিন্তু সেটাও একটা ফ্যাক্টর যে তারা রাজনীতিটাকে দেখছে যে রাজনীতির সাথে সংশ্লিষ্টতা বা এই জায়গাটা হচ্ছে অনেকটা আপনার সংঘর্ষপূর্ণ, এবং যারা শুধুমাত্র সেখান থেকে কিছু সুবিধা পাচ্ছে শুধু সেই শ্রেণীর বা সেই গোত্রের কিছু লোকজনই কিন্তু সেখানে অন্তর্ভুক্ত থাকছে। অন্য যারা তারা সেটাকে যে একটা যেটা ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের যে রাজনীতি বা পরবর্তী দেশ গঠনের যে রাজনীতি, সেখানে তরুণ সমাজের ভূমিকা এটাই ছিল কিন্তু মুখ্য। এখন যে জায়গায় দেখা যাচ্ছে যে কিছু সুবিধাভোগী কিছু যেই তরুণ সমাজ রয়েছে তারাই অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া মূলত যে বিষয়টা, একটা বিষয় হচ্ছে যে ভোটারকে সবসময় যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরসে যেখানে আমরা দেখছি তার আস্থা থাকতে হবে যে আমার প্রতিনিধিত্ব করার মতো ক্যান্ডিডেট আছে। আমরা যে শুধুই বলছি যে নির্বাচন কমিশনের কথা, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু মনোনয়ন যারা পাচ্ছে, কতজন জনগণ আছে সে ভাবতে পারে যে এই লোকটি আমার প্রকৃত প্রতিনিধিত্ব করবে সংসদে। তো সেখানে কিন্তু মনোনয়নের ক্ষেত্রে আমরা বারবার বলেছি রাজনৈতিক দলগুলো সচেতন হওয়া প্রয়োজন, যে বিরোধিতা থাকবে, নির্বাচন থাকবে, লড়াই থাকবে, কিন্তু মনোনয়নের ক্ষেত্রে যদি তারা কিছুটা ক্রাইটেরিয়া মেনটেন করতে পারে এবং ঢালাওভাবে যাকে তাকে মনোনয়ন না দেয়, তাহলে কিন্তু এক ধরনের একটা মানদণ্ড প্রতিষ্ঠা পায়। সেই ক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তেমন কোনো আমরা পরিবর্তন দেখিনি, যার ফলশ্রুতিতে হচ্ছে জনগণ দেখছে যে সে আমার প্রতিনিধিত্ব করছে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ক্যান্ডিডেটের কাছে একটা আশা আকাঙ্ক্ষার বিষয় থাকে। জনগণ খুব ভালো করেই জানে যে সেই প্রার্থীর কাছে বা সে নির্বাচিত হয়ে গেলে তার কাছে তার আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হবে না। এলাকার নির্দিষ্ট কিছু বিষয়, যেটা আমাদের দেশের সর্বক্ষেত্রেই হয়, প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, যারা তার সাপোর্টার বা খুব কাছাকাছি আছে সেই লোকগুলি কিছুটা সুবিধা পাবে, কিন্তু সাধারণ যে জনগণ রয়েছে বা সুইং ভোটার যারা, তারা জানে যে তাদের জন্য খুব বেশি আশাব্যঞ্জক কিছু কিন্তু আসবে না। তো এই যে ভোটারগুলো, এদের জন্য তো কিছু করা প্রয়োজন রয়েছে। সার্বিকভাবে গণতান্ত্রিক মানদণ্ডে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে কাজ করার সুযোগ করে দেওয়া। এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান কোনটা আমাদের এখানে ঠিক করে কাজ করতে পারছে, সেই ক্ষেত্রে আমরা লক্ষণীয় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। পৃথিবীর যে জায়গাতেই আপনার গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, প্রতিষ্ঠানগুলো ঠিক করে কাজ করতে পারছে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে, সেখানেই কিন্তু উন্নয়নটা রয়ে যাচ্ছে। আপনি ধরেন আমাদের এই যে নির্বাচন কমিশনের কথা আলোচনা হলো, আপনি যদি মানবাধিকার কমিশন ধরেন বা অন্যান্য যেই ইনস্টিটিউশনসগুলো রয়েছে, জনগণের কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা বা সেই আশ্বাসের জায়গাটা সে সেখানে পাচ্ছে না। তো এই যে আইনের মতো চলছে না, আইনের গতিতে চলছে না, এবং আমরা গ্রাসরুট লেভেলে যদি যান, যেখানে আপনি দেখেন যে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে
সেখানে বিভিন্নভাবে সেই প্রতিষ্ঠানগুলো ঠিক করে কাজ করছে না। আপনি যদি ধরেন যে উপজেলা কেন্দ্রিক অনেকগুলো সরকারি অফিস রয়েছে, সেখানেও আপনি দেখেন যে সেই তদবির, সেই টেন্ডারবাজি, বুঝতে পেরেছি, সেই কালচারগুলো অবশ্যই রয়েছে। একটা অবক্ষয় তৈরি হয়েছে, একটা অবক্ষয় তৈরি তার হয়েছে, ফলশ্রুতিতে এবং দিনের পর দিন সেটা ডেটোরেটই হচ্ছে। হচ্ছে। জি, আমরা এই বিষয়ে আরো আলাপ করবার চেষ্টা করব। এই যে জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, যে বিষয়টি বলা হচ্ছিল যে এখন কি আইন করারও একটি সময় হয়েছে কিনা আমি জানি না, আপনারা এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন, যে যেই বিষয়টি ইউরোপ, আমেরিকায় বা অন্যান্য জায়গায় যে ন্যূনতম কত পার্সেন্ট ভোট পেলে তারপরে আসলে নির্বাচিত হওয়ার ব্যাপার, কিংবা যদি 50%-এর কম পায় সেক্ষেত্রে পুনরায় ভোট নেওয়ার, সেই সব বিষয়গুলো কি এখন আনবার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে কিনা? আপনি নতুন আইন কী জন্য করবেন? আপনি এক্সিস্টিং আইনই তো আপনি বাস্তবায়ন করতে পারছেন না। আপনার যে বিদ্যমান সংবিধান এবং সেই সংবিধানের অধীনে যে আপনি নির্বাচন কমিশন, তাদের যে ক্ষমতা দেয়া হয়েছে, কারণ আমাদের এখানে মুশকিলটা হচ্ছে যে ইলেকশন কমিশন, তাকে আপনি বলছেন, খাতা কলমে বলছেন যে তারা নিরপেক্ষ এবং তারা স্বাধীন, কিন্তু তাদের সব কিছুর জন্য নির্ভর করতে হয় সরকারি সহযোগিতার উপরে। হ্যাঁ, তার যে লজিস্টিক, তার রিটার্নিং কর্মকর্তা, তারপরে তার পুলিশ দরকার, তার সব কিছুর জন্য। তাহলে পরে আমাদের সেই তত্ত্বাবধায়ক সরকারের যে 1994 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে আন্দোলনটি করেছিলেন 1992-93 সাল থেকে, এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের মানে যে বিধানটা সংবিধানে ছিল না সেটাকে অন্তর্ভুক্ত করার জন্য বলেছিলেন। এবং তার মূল যুক্তিটা কী ছিল? যে এখানে নির্বাচন কমিশন সরকারি সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, সেই জন্য সরকারটা কিংবা প্রশাসনটাও নিরপেক্ষ হতে হবে, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে নিরপেক্ষ সরকার। তাহলে পরে আমাদের এখানে সব দল, রাজনৈতিক দলগুলোর একটা বড় ব্যর্থতা যে তারা যখন ক্ষমতায় থাকেন তারা একটা বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পারেন না। দ্যাট ইজ দি কালেকটিভ ফেইলিউর অফ দ্য পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ। এই দুর্বলতা নিয়ে আপনি কত দূর যাবেন? আপনি কিসের গণতন্ত্রের কথা বলেন? বাংলাদেশের জন্য গণতন্ত্র একটা ইলিউশন। আমি যদি আপনাকে ইফ আই মেক দি অ্যানাটমি অফ দ্য ইলেকশন সিস্টেম ইন বাংলাদেশ, তাহলে পরে তো তাই দাঁড়াবে। এবং আপনার জনগণ কেন যাচ্ছে না? কারণ তারা জানে যে জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান যেরকম বলেছেন, একটা মনোনয়ন উৎসব। এবং শুধুমাত্র আপনার জাতীয় নির্বাচন মানে সংসদ নির্বাচন, তারপরে ইউনিয়ন পরিষদের নির্বাচন, যে সমস্ত নির্বাচন দলীয় ভিত্তিতে হয় সেটা না। আপনি শিক্ষকদের যে প্রফেশনাল বডি আছে, তারপরে ব্যবসায়ীদের যে প্রফেশনাল বডি আছে, ডক্টরদের যে প্রফেশনাল বডি আছে, তারপর সাংবাদিকদের যে প্রফেশনাল বডি আছে, সেখানেও অনেকটা এরকম মনোনয়ন পেলেই তিনি নেতা হয়ে যাচ্ছেন। কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি? গণতন্ত্র মানে বিষয়টা হচ্ছে যে আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেইটারও কিন্তু মানে অন্তর্গত দুর্বলতা আছে। কারণ আপনি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে কিংবা বিএনপি যাচ্ছে কিংবা অন্য কেউ যাচ্ছে, তাদের কত ভোট পাচ্ছে? 40% or 45% অফ দ্য পপুলেশন। তাহলে সেটা কি সংখ্যাগরিষ্ঠতা হলো? কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা সেটাকেই বলছি যে এইটা মেজরিটি শাসন। এবং আপনার ডেমোক্রেসি সম্পর্কে খুব চমৎকার একটা কথা বলা হয়, সেটা হচ্ছে ইট ইজ দি ওর্স্ট সিস্টেম অফ গভর্নেন্স বাট বেস্ট অ্যামাং দ্য অল্টারনেটিভস। হ্যাঁ, সেইটার চর্চা মানে ইলেকশনটাকে আমরা ঠিক করতে পারছি না। তারপরে আপনার মানে ইলেকশনের সাথে সাথে গণতন্ত্র মানে শুধু ইলেকশন না। গণতন্ত্র মানে আপনার সবচেয়ে বড় জায়গা হচ্ছে মাইনরিটির যে অধিকার সেটাকে মানে সুরক্ষা দেওয়া। গণতন্ত্র মানে সহনশীলতা, গণতন্ত্র মানে শিক্ষার মান, গণতন্ত্র মানে আপনার মানে স্বাস্থ্য সেবা। দর্শক আছেন, একটা ফোন নেবার চেষ্টা করুন। সুতরাং এইগুলো প্রিয় দর্শক, আমরা নাম বলে একটা প্রশ্ন জায়গায় করুন। ঠিক করতে পারছি না। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান, মহাখাল থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে এই যে বদিউল আলম ভাইয়ের কাছে যে ভোট দিতে মানুষ যায় না, আওয়ামী লীগের যে কমিটি এদের তো 40% ভোট আছে, কিন্তু তারা যায় না কেন? হ্যাঁ, বিএনপির যে ভোট আছে তারা ভোট দিতে যায় না, ভয়তে যায় না, বা যে কোনো কেস খামারে যায় না, কিন্তু তাদের যে 40% ভোট এরা যায় না কেন? এই প্রশ্নটা আমার। জি ধন্যবাদ। ডক্টর বদিউল আলম মজুমদার। জি, আমি তো আগেই এই প্রশ্নের উত্তর দিয়েছি যে তাদের যাওয়ার দরকার করে না। তাদের দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি নির্বাচিত হবেন, এবং আমাদের নতজানু প্রশাসন, নতজানু নির্বাচন কমিশন এবং ভোটারদের অনীহা এটা নিশ্চিত করবে। তো অতএব তাদের ভোট কেন্দ্রে যেতে যাওয়ার প্রয়োজনীয়তা তো নেই।
জি, ডক্টর বদরুল আলম মজুমদার, ডক্টর সাবের যে কথা বলছিলেন যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও কি দলগুলোর ক্ষেত্রে এমন একটি অবস্থা তৈরি হয়ে যায় তখন যিনি ভোটার তিনি হয়তো মনে করেন যে ক দল কিংবা খ দলের যিনিই প্রার্থী থাকেন বা পরিবর্তন হয়ে যিনিই আসবেন আসলে আখেরে তার নিজের কোনো পরিবর্তন হবে না, তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ের ইতিবাচক পরিবর্তন হবে না, সেজন্যই অনীহা। এটা তো আজকের বিষয় না, এটা আমাদের এই যে প্রথম থেকেই তাই চলছে। আমাদের নির্বাচনের মাধ্যমে কিছু লোক ক্ষমতায়িত হবে, ক্ষমতায়িত হয়ে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়িত হয়ে তারা জনগণের, যারা তাদেরকে ক্ষমতায়িত করলো, আমাদের সংবিধান কি বলে, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ক্ষমতার একটা অংশ নির্বাচিতদের কাছে হস্তান্তর করা হলো এবং তারা যারা ক্ষমতায়িত হলেন তারা জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে কাজ করবে। এবং কিন্তু দুর্ভাগ্যবশত সেইভাবে আমাদের সংস্কৃতি গড়ে ওঠেনি। আমাদের যেই কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল এটা নিশ্চিত করার জন্য, যারা ক্ষমতায় যাবে ক্ষমতার বৈশিষ্ট্য হলো ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতা কুক্ষিগত করা, এটা যাতে না হয় সেই জন্য কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কতগুলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই প্রতিষ্ঠানগুলো দিন দিন কার্যকারিতা হারিয়েছে, দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। এবং বস্তুত আমাদের দেশে একটা ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা খেলা হয়, ওটাকে বলে ডেমোলিশন ডার্বি। সেখানে গাড়ি ভাঙার একটা প্রতিযোগিতা হয়, তো আমাদের এখানে সেই প্রতিষ্ঠান ভাঙার একটা প্রতিযোগিতা হয়েছে, সেই ডেমোলিশন ডার্বি। যার ফলে এবং এটা এই যে নিয়ম নীতি এইসব না মেনে এবং সবচেয়ে যে ক্ষতিকর জিনিসটা ঘটেছে সেটা হলো যে দলীয় ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া, দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া, যার ফলে এই প্রতিষ্ঠানগুলো তছনছ হয়ে গিয়েছে। নিয়ম নীতি পদ্ধতি কোনো কিছু কাজ করে না। তারপরে আইন বিধিবিধান করা হয় যেগুলো জনকল্যাণে নয় এবং এগুলো করা হয় ক্ষমতাসীনদের স্বার্থে এবং এগুলো প্রয়োগও হয় ক্ষমতাসীনদের স্বার্থে। তো আমাদের এই পুরো ব্যবস্থাটাই, আমাদের প্রশাসনিক ব্যবস্থাটাই ভেঙে গিয়েছে, আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে গিয়েছে। এবং এর অন্যতম কারণ হলো আমাদের প্রতিষ্ঠানগুলো দিন দিন অকার্যকর হয়ে গিয়েছে। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি জনাব আবু সাইদ, আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে যে সার্বিকভাবে সমাজের বিভিন্ন জায়গাতেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভেতরেও দেখা গেছে যেই সুশীল সমাজের কথা আমরা বলি বা অন্যান্য সোসাইটির কথা আমরা বলি, সেই জায়গায়ও একটা ক্লিয়ারলি ডিভিশন তৈরি হয়েছে। সেই কারণেও এই অবস্থা তৈরি হয়েছে কিনা, কারণ সেই জায়গা থেকে যে পরিমাণ নির্দেশনা উপদেশ আসবার কথা ছিল কিংবা যে ধরনের মন্তব্য আসবার কথা ছিল সেগুলো অনেকটা বায়াসড হয়ে আসছে, সেই সব কারণেও কি এমনটা হচ্ছে কিনা? সেসব কারণ তো প্রতিফলিত হয়, কিন্তু বিষয়টা আমাদের ভাবতে হবে যে সবকিছুর নেতা হচ্ছে রাজনীতি। আপনার সাংবাদিকতা, শিক্ষকতা কিংবা এখানে ব্যবসায়ী সমাজ, তো এগুলো ফ্যাক্টর, এগুলো কাজ করে এখানে গণতন্ত্র আছে কিনা। যদি রাজনীতি ঠিক হয়ে যায় তাহলে এসব জায়গাও ঠিক হয়। অতএব আপনাকে রাজনীতিটা ঠিক করা দরকার, আপনাকে নির্বাচন। একটা ফোন নেব, তারপরে আমি আপনার কথায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ শফিকুজ্জামান শাহ আমেরিকা থেকে বলছি। আমেরিকা থেকে বলছেন, জি বলুন। আমার প্রশ্ন মজুমদার ভাইয়ের কাছে। জি মজুমদার ভাই, বারবার দেশে গণতন্ত্র নাই বোঝাচ্ছেন, বর্তমান সরকারের আগে বিএনপি জামাত 1,30,00,000 ভুয়া ভোটে বারবার প্রধানমন্ত্রী হচ্ছে, তখন কি দেশে গণতন্ত্র ছিল? 21শে আগস্টে খালেদা তার এক জঘন্য হত্যাকাণ্ডে 24 জনকে হত্যা করেছিল, তখন খালেদা যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কেন খালেদা জিয়ার কঠিন শাস্তি হবে না হত্যাকাণ্ডে? 15ই আগস্টে কর্নেল রশিদকে জিয়া বলেছিল আমি সিনিয়র, তোমরা এগিয়ে যাও, গো হেড। সেই নির্দেশদার কবর কেন পবিত্র সংসদের সামনে থাকে, একটু বলবেন কি মজুমদার সাহেব? ভাই ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি উনি যখন কথা বলবেন তখন হয়তো এইসব বিষয়ে আলাপ করবেন। জি আবু সাইদ, জনাব আবু সাইদ আপনি বলছিলেন। হ্যাঁ, এখন হচ্ছে যে বিভিন্ন গণতন্ত্র তো একটা সংস্কৃতির ব্যাপার এবং এই সংস্কৃতির সার্বিকভাবে চর্চা হওয়া দরকার। দলের ভিতরে, দলের বাইরে, পার্লামেন্টে, বিরোধী দলের ভিতর, সব জায়গায় গণতন্ত্রটা দরকার। আপনি যদি চিন্তা করেন যে দলের ভিতরে তো গণতন্ত্র নেই,
যারা দেশের গণতন্ত্র নিয়ে দাবি করছেন তাদের দলের ভিতরে গণতন্ত্র কার্যকর হয় না। সেখানে দেখা যাচ্ছে যে শীর্ষ নেতার নির্দেশেই সব পরিচালিত হয়। এখানে তো তার কথা বলা কিংবা নিচের দিকের কর্মীদের অভিমত সেটা প্রকাশ করার তো সুযোগ নেই। গণতন্ত্র হচ্ছে এমন একটা পদ্ধতি যে তৃণমূলের মানুষের মতটা, ধরুন একটা দলের তৃণমূলের কর্মীদেরও মতটা এটা আরোহী পদ্ধতিতে উঠে আসবে, আবার অবরোহী পদ্ধতিতে তৃণমূলে গিয়ে পৌঁছবে। তো সেই প্র্যাকটিসটা তো হয় না। তো আমার কাছে মনে হয় এখানে রাজনীতিতে পরিবর্তন দরকার, মূল্যবোধের পরিবর্তন দরকার, আর একটা হলো নির্বাচনী ব্যবস্থাপনার পরিবর্তন দরকার। যে নির্বাচনী ব্যবস্থাপনা রয়েছে এলাকা ভিত্তিক, তো এলাকাটাকে সহজে দখল করে নেওয়া যায়। এই জন্য আমার মনে হয় এলাকা ভিত্তিক এই ব্যবস্থাটাকে পরিবর্তন করে সেখানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এবং অনেক দেশেই যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রত্যেকটা দল তার ভোটের রেশিও অনুসারে প্রতিনিধি পাবে, পার্লামেন্টে প্রতিনিধি পাবে, কিংবা লোকাল গভর্নমেন্টেও এটা প্র্যাকটিস করা যেতে পারে। আমাদের প্রতিবেশী জি, সম্ভবত সংযোগটি সমস্যা করছে, সংযোগটিতে একটু ত্রুটিপূর্ণ হচ্ছে। আমরা পরবর্তীতে আবার আসবার চেষ্টা করব। জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, এই যে এই দর্শক যে কথাটি বললেন বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে, আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে এই ধরনের মানসিকতাও কি তৈরি হয়ে গেছে কিনা যে যেন মানে যে কোনো প্রকারেই ক্ষমতায় থাকতে হবে, কারণ ক্ষমতায় যদি উনি না থাকেন তাহলে হয়তো নির্মূল হয়ে যাবেন, কারণ বিরোধী দলে থাকাকালীন যে তিক্ত অভিজ্ঞতা সেখান থেকেই হয়তো কেউ আর বিরোধী দলে যেতে চায় না। বিষয়টি কি এমন কিনা? আমাদের একটা বিষয় আমরা খেয়াল করছি যে আমাদের রাজনৈতিক ধরনটা মানে নেচার অফ পলিটিক্স ইন বাংলাদেশ, সেটা আমরা দেখছি ইট ইজ নট কনসেনসুয়াল পলিটিক্স, মানে ঐক্যমতের ভিত্তিতে যে পলিটিক্সটা হয় আমাদের এখানে, মানে যে রাজনীতিটা সেটা হচ্ছে মানে অন দি বেসিস অফ কনফ্লিক্ট। হ্যাঁ, যে একটা দলের সাথে মানে একটা দল যদি কোনো কিছু বলে তার বিরোধী যে দল তাকে তার বিপরীত কথা বলতেই হবে। হ্যাঁ, এখন ধরেন যে সরকার একটা ভালো কাজ করছে, বিরোধী দল সেটার প্রশংসা করতে পারে না, কিন্তু এই যে রাজনৈতিক সংস্কৃতি এটাও নাই। আবার প্র্যাকটিস যেটা, যে আমরা দেখি যে একটা দল হরতাল দিলে, এখন অবশ্য হরতাল অনেক দিন ধরে আমরা দেখি না, একটা দল হরতাল দিলে মানে অন্য দল সেটা পাল্টাই করে যেটা আমরা প্রতিরোধ করব। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একটা মুখোমুখি অবস্থান দেখি, যে আপনি দেখবেন যে মানে একটা স্থিতিশীল গণতান্ত্রিক একটা দেশে আপনি কিছু নর্মেটিভ প্র্যাকটিস দেখবেন, যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু কিংবা যেটা ন্যাশনাল ইন্টারেস্ট, যেটা ইন্টারেস্ট অফ দ্য পিপল, মেজরিটি পিপল, সেইখানে মোটামুটি তারা একমত। যে আপনার মিয়ানমারের ইস্যুতে বাংলাদেশের অবস্থান কি হবে সেটার ব্যাপারে কোনো দল নাই। হ্যাঁ, তারপরে আপনি ধরেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের কিছু কিছু মানে ন্যাশনাল ইন্টারেস্ট, যে আমরা আমাদের বঙ্গোপসাগরে আমাদের যে ইন্টারেস্ট, আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব যদি কোনো বহিঃশক্তি কোনোভাবে আমাদের উপর আক্রমণ করে, এরকম কিছু ন্যাশনাল ইন্টারেস্ট থাকে। এর বাইরে আপনি দেশের ভিতরে আপনার এডুকেশন পলিসি কী হবে, আপনার এনভায়রনমেন্ট পলিসি কী হবে, আপনার ম্যারিটাইম পলিসি কী হবে, আপনার হেলথ পলিসি কী হবে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু আমরা এখানে যে রাজনীতিটা দেখি সেটা হচ্ছে যে আপনার মানে দ্বন্দ্বমুখর একটা রাজনীতি, মানে সবসময়ের জন্য দুটো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলগুলো একটা আর একটার বিরুদ্ধে লেগে আছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে কিন্তু আমরা কমাতে পারিনি, এবং গত কয়েক বছরে সেটা আরও এমন একটা পর্যায়ে এসছে যে এখন মানে আমার টিকে থাকা মানে আপনার ধ্বংস হওয়া, আমি ধ্বংস হওয়া মানে আপনার টিকে থাকা, এরকম একটা মানে এইরকম একটা সিচুয়েশনে মানে রাজনীতির যে আপনার ধরনটা, রাজনীতির যে মানে তার যে চরিত্রটা, সেটা একদম সাংঘর্ষিক একটা অবস্থা হয়েছে। এবং এই সাংঘর্ষিক অবস্থা সেটা যদি আপনার বিতর্ক ভিত্তিক হতো, আইডিওলজিক্যাল ডিবেট কিংবা পলিসি ডিবেট, তাহলে ভালো ছিল। কিন্তু এই রাজনীতিটা হচ্ছে ভ্যান্ডালিজম, মানে আপনাকে মেরে কেটে আমি নিঃশেষ করে দেবো, নির্মূলের হ্যাঁ, রাজনীতি। কিংবা আমার হাতে যদি স্টেট মেকানিজম থাকে সেটা দিয়ে আপনাকে আমি উধাও করে দেবো। তো এইটা যদি হয় তাহলে তো রাজনীতি আরও বেশি সাংঘর্ষিক হবে। জি জি, এবং আমরা এরকম আসবো একটা আপনার কাছে। এরকম একটা সংকটের মধ্য দিয়ে কি হবে, রাজনীতিটা আপনার যারা চরমপন্থী বামপন্থীও হতে পারে, তারা জঙ্গিও হতে পারে, তারা অন্য কোনো চরমপন্থী হতে পারে, হ্যাঁ, সেই চরমপন্থীদের হাতে চলে যাবে, এরকম আশঙ্কা তো মানে আমরা করি, এবং সেটা কিন্তু হয়েছে। আপনার হোলি আর্টিজানের যে
এবং জঙ্গিরা যেভাবে উত্থান হয়েছিল সেটা আমরা দেখেছি কিন্তু। এবং এইটা কিন্তু একটা যে ক্ষমতায় থাকে স্টেটসম্যান, তার কিন্তু সেটা মাথায় রাখতে হয় যে একটা দেশ মানে একটা মানে শুধুমাত্র এডুকেশন, শুধুমাত্র হেলথ, শুধুমাত্র ছোট ছোট কিছু সিদ্ধান্ত সেটা না। একটা দেশ চালাতে গেলে 100 বছর 500 বছর অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হয়। জি, আমি আসবো ডক্টর সাবের আহমেদ। যে কথাটি জনাব আবু সাইদ খান বলছিলেন যে যেই আমাদের এখন এক্সিস্টিং সিস্টেম, সেই সিস্টেমটি স্ক্যান্ডিনেভিয়ান যে সিস্টেমের কথা বলা হচ্ছে, সেই জায়গায় নেয়ার প্রয়োজনীয়তা কি বা সময়ের দাবি কিনা, বা সেই জায়গাটি কিভাবে দেখছেন আপনি? সিস্টেম নিয়ে আসলে চিন্তা ভাবনা তো কিছু করা যায়। আমরা না ভোটের কথা বলেছি, এগুলি অ্যাপ্লাই করার কথা বলেছি, কিন্তু আসলে যেটা চিন্তা, একজন দর্শক আছেন, একটা ফোন নেব আমি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হেলাল, নওগাঁ নিয়ামতপুর থেকে বলছিলাম। আমার প্রশ্ন জি, যে আসলে নির্বাচন ব্যবস্থাটা খারাপ হয়ে যাওয়ার জন্যই এইরকম হচ্ছে। আমি চাই যে নির্বাচনটা নিরপেক্ষ সরকারের অধীনে হোক, মানুষ আবার সেই আমরা আগে যেভাবে ভোট দিতাম ঈদের মতো উৎসব মুখর অবস্থায়, আমার মনে হয় নির্দলীয় সরকারের ইয়াতে ভোট যদি হয় তাহলে আবার মানুষ ভোট কেন্দ্রে যাবে, আবার নির্বাচন সঠিক গণতন্ত্র প্রাণ ফিরে পাবে বলে আমি মনে করি। আমি এই উত্তরটা জানতে চাচ্ছি, এটা কখন হবে? এরকম আশা কি আমরা করতে পারি যে আবার ভোট দিতে যেতে পারবো? অসংখ্য ধন্যবাদ। জি জি, এই যে যেই জায়গাটা নিয়ে বলছিলাম, এখন মূলত সমস্যা কি আমাদের আইনের, মূলত সমস্যা কি আমাদের নিয়মের, এটার যথার্থ প্রয়োগের, এবং এটা সব জায়গাতেই রয়েছে। এখন এই যে ফ্যাক্টরগুলো আছে, এছাড়াও কিন্তু আরও কিছু হিডেন ফ্যাক্টর রয়েছে যেগুলো অবশ্যই দৃষ্টিপাত করা প্রয়োজন। যেমন ধরেন, আমরা নারী ভোটারদের উপর একটা গবেষণা করেছিলাম যে ওনারা কিভাবে ইনফ্লুয়েন্সড হন বা ওনারা ভোট দেওয়ার প্যাটার্নটা কী। আমরা সেখানে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত নারীদের উপর গবেষণা করে দেখেছি যে ওনারা কিন্তু অনেক ক্ষেত্রে স্বাধীন না তাদের যে ভোট দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে, এবং কিছু কিছু কেসে দেখা গেছে যে কোথাও কোথাও সে বাবার রাজনৈতিক মতাদর্শ দ্বারা একটা চাপ প্রয়োগের মতো, অথবা স্বামীর রাজনৈতিক মতাদর্শ দ্বারা, এবং এই জায়গাগুলোতে যখন তারা সঠিকভাবে তাদের সেই সিদ্ধান্ত গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছে, কখনো কখনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। এখন আমাদের যে এই সার্বিক রাজনৈতিক সচেতনতার জায়গায় কাজ করা প্রয়োজন, এবং এই যে আমরা বলি যে এই যে সিটিজেন্স যে লার্নিংগুলো যেগুলো প্রয়োজন, এগুলোতে কিন্তু কাজ করতে হবে। কিছু কিছু এনজিও ছোটোখাটো কিছু কাজ করছে বা করেছে, কিন্তু সামগ্রিকভাবে এই জায়গাগুলো কিন্তু পাশ কাটিয়ে যায়, কারণ আমাদের অন্যান্য সমস্যাগুলো অনেক বেশি প্রকট। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, এই যে আমরা শুধু ভোটের দিনটাই চিন্তা করি যে ভোটের দিনে ভোট কতটা সুষ্ঠু হচ্ছে, কিন্তু আমরা যখন ইলেকশন অবজার্ভ করি, আমরা কিন্তু ইলেকশনের পূর্ব 30 দিনও দেখি, ইলেকশনের পরবর্তী 10 দিনও দেখি। এই যে আপনার যেই মাসেল পাওয়ারের সাথে সাথে অর্থের যে শক্তিটা, এবং বিভিন্ন জায়গায় আপনারা তো এগুলো খুব ভালো করে আমরা জানি যে এইভাবে যে মানুষকে টাকা পয়সার মাধ্যমে বিভিন্নভাবে কনভিন্স করা এবং মাসেল পাওয়ার দ্বারা তাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা, এই জায়গাগুলো যতদিন না ঠিক হচ্ছে, শুধুমাত্র আপনি ভোটের দিনের কি হলো বা সরকারের যে যারা দায়িত্বরত রয়েছেন তারা কি করছেন, বিভিন্ন জায়গায় এমনও দেখা যায় যে যারা দায়িত্ব পালন করছেন ওনারা চিন্তিত হয়ে পড়ছেন যে ওনারা সঠিকভাবে বাড়ি ফিরতে পারবেন কিনা। এছাড়াও আপনারা দেখেন যে দীর্ঘ সময় ধরে আমাদের যেটা রয়েছে যে ভোটের পরবর্তী যে সময়টা টার্গেটেড কিছু থাকে, যে ধরেন বিশেষ করে গ্রামাঞ্চলের কথাই যদি বলি যে অমুক বাড়ির এরা এই ধরনের ভোটার, বা একটা মাইনরিটি গোষ্ঠী এরা একটা নির্দিষ্ট কাউকে ভোট দেয়, সেখানে দেখা যাচ্ছে যে ভোটের ফলাফল যদি তার পছন্দ না হয় সেখানে যে আক্রমণ হচ্ছে। এখন সেই ক্ষেত্রে এই যে আমরা বলি যে ইলেকশন কমিশন বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এই সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো তাদের। এখন যখন আমার লাইফ সিকিউরড না, আমার অ্যাক্টিভিটির কারণে আমাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে, তখন আমি কেন সেই সাধারণ জনগণ হিসেবে সেই রিস্কটা নিব? আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো জনগণকে সেই আস্থা দিতে পারেনি, এবং এই যে নির্বাচনের দিন যে আমি যাব, আমি ভোট দিয়ে সঠিকভাবে বাড়িতে ফিরতে পারবো কিনা, সেই আস্থা কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে। সেই জায়গায় আমরা কিন্তু যথেষ্টভাবে বা যথার্থ ভূমিকাগুলো দেখিনি, এবং সেই সংস্কৃতি সেগুলো এখন জনগণ মানে চাক্ষুষভাবে সেগুলো দেখতে চায়। না হলে কিন্তু এই যে আমরা যেই
ভোট দানের যে কথাগুলো বলছি এবং ভোট বিমুখতার কথাগুলো বলছি, এগুলো কিন্তু চলতেই থাকবে। আরও আসবে। শেখ হাফিজুর রহমান কার জন্য আমি আপনার কাছেই ফিরবো, কিন্তু তার আগে ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে একটু জেনে আসি। ডক্টর বদিউল আলম মজুমদার, একজন দর্শক ফোন করেছিলেন, উনি একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে যেন তেন মানে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার বিষয়, কারণ না থাকলে তাদের কি পরিণতি ভোগ করতে হয় সেই উদাহরণও উনি দিয়েছেন। সেটি একটা কারণ কিনা নির্বাচনকে প্রশ্ন মানে নির্বাচন এই যে বিমুখতা ভোটারদের, সেই কারণে সেটি বলবেন। আরেকটি বিষয় আমরা বলছি যে নির্বাচনের যে সংস্কারের কথা আমরা বলছি, নির্বাচনী ব্যবস্থার, সেখানে অনেক উদ্যোগও কিন্তু আমরা দেখেছি, ছবিযুক্ত ভোটার, রাজনৈতিক দলের নিবন্ধন, আরপিওর সংশোধন, এইসব বিষয়গুলো আমরা দেখেছি। এরপরেও কি আপনি কি মনে করেন যে আর কি সংশোধনের প্রয়োজন রয়েছে? এখানে বলছিলেন যে এক্সিস্টিং আইনগুলোই কি ঠিকমতো কাজ করছে না নতুন কোনো কিছুর প্রয়োজন রয়েছে? বিশেষ করে নির্বাচন কমিশন গঠনের কথাও অনেকে বলছেন। ওকে, তো আপনি, আমি জানি না আপনি কোন দর্শকের কথা বলছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যিনি প্রশ্ন করেছেন সেই দর্শকের কথা বলেছেন কিনা। তো সেই দর্শক কিন্তু ঠিক রাজনৈতিক দলের কথা বলেন নাই, তিনি একটা রাজনৈতিক দলের পক্ষে বলেছেন। তিনি যেটা বলেছেন গণতন্ত্রের কথা, তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি আমাকে প্রশ্ন করেছেন যে বিএনপির আমলে গণতন্ত্র ছিল কিনা, তারপরে 21শে আগস্টের ঘটনা, সেই নৃশংস ঘটনা, এটা গণতন্ত্র কিনা। তো তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন। কেউ ওই যে বিএনপির আমলে গণতন্ত্র ছিল এই সাফাই বোধহয় কেউ গায়নি, এবং 21শে আগস্টের সেই নৃশংস ঘটনাও কেউ সমর্থন করেনি। তো আমাদের সেই কলার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি, আমি জানি না তিনি কেন এই প্রশ্ন করলেন। তো এই গণতন্ত্রটা কি? গণতন্ত্র হলো জনগণের সম্মতির শাসন। গণতন্ত্রের যাত্রা শুরু হয় কিভাবে? আমি আশা করি সেই দর্শক কিংবা কলার তিনি শুনবেন। গণতন্ত্রের যাত্রা শুরু হয় ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। ভোট মানে এই যে নির্বাচন মানে প্রতিপক্ষের মধ্যে থেকে একাধিক এই যে বিকল্পের মধ্যে থেকে আপনি একজনকে বেছে নেবেন। তো এটা হলো, এর মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়। কিন্তু এই গণতন্ত্রের যাত্রা শুরু হলে গণতন্ত্র কার্যকর হয় তা নয়। গণতন্ত্র মানে গণতান্ত্রিক শাসনের যাত্রা শুরু হলে তারপরে সেখানে মানবাধিকার সংরক্ষিত হইল কিনা, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হইল কিনা, সেখানে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইল কিনা, সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হইল কিনা, এবং সেখানে আরো গণতান্ত্রিক সংস্কৃতিটা সঠিক কিনা, তাহলেই এটাকে গণতান্ত্রিক শাসন বলা যায়। সুশাসন প্রতিষ্ঠিত হইল কিনা। জি, আপনি সংস্কারের প্রশ্নে যদি একটু বলেন। দুর্ভাগ্যবশত আমাদের কয়েকটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও কিন্তু আমাদের এই সকল ক্রাইটেরিয়া, এই সকল মানদণ্ডের ভিত্তিতে কোনো শাসনিক গণতান্ত্রিক শাসন ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত 2014 সাল থেকে আমাদের এই যে নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছে, নির্বাচনী ব্যবস্থাটাও অকার্যকর হয়ে গিয়েছে। আপনি ওই সংস্কারের কথা বলেছেন। আমাদের যেই সংস্কারগুলো হয়েছে 2007-8 সালে সংস্কার হয়েছে, এবং আমরা সুজনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। তখন আমরা যে আরপিওর একটা খসড়া তৈরি করে ডক্টর শামসুল হুদার নেতৃত্বে যে কমিশন গঠিত হয়েছিল তাদের কাছে দিয়েছি। তারা ওখান থেকে আমাদের ওই আইডিয়াগুলোর অধিকাংশই নিয়ে, সবগুলো নয়, অধিকাংশই নিয়ে তারা নিজেদের প্যাকেজ তৈরি করে তারা সংলাপ করেছে রাজনৈতিক দলের সাথে, নাগরিক সমাজের সাথে, গণমাধ্যমের সাথে। তারপরে তারা সবার সম্বলিত কতগুলো সংস্কার করেছে। তো এখন কিছু কিছু হ্যাঁ ছোটখাটো সংস্কার আরো করা যায়। ওই যে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আইন বিধিবিধান আছে এগুলোর প্রয়োগ, এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা প্রয়োগ করবে সেই সঠিক ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে নিয়োগ। তো আমরা যেখানে এই যে হুদা কমিশন, ডক্টর শামসুল হুদা কমিশনের পরে রকিবউদ্দিন কমিশন এবং পরবর্তী নুরুল হুদা কমিশন, এরা সঠিক ব্যক্তি নয়, এরা পক্ষপাতদুষ্ট ব্যক্তি। এরা জনগণের স্বার্থে কাজ না করে দলের স্বার্থে কাজ করেছে। যদিও রকিবউদ্দিন কমিশন প্রথম দিকে কয়েকটা নির্বাচন ভালোই করেছে, এবং এই কমিশনও কয়েকটা নির্বাচন, কার্জন যে কথা বলেছেন, কয়েকটা নির্বাচন ভালো করেছে, পরবর্তীতে কিছুটা সমস্যা তৈরি হয়েছে সঠিক ব্যক্তিদেরকে আর সঠিক ব্যক্তির নির্বাচন। আর আমাদের, আমি শেষ করি, আমাদের হ্যাঁ কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার এর মধ্যে করা হয়েছে, আর তেমন কোনো সংস্কার না করেও
এই আইনি বিধান দিয়ে, এই আইনি কাঠামো দিয়ে, এক্সিস্টিং যে কাঠামো আছে তার মধ্যে থেকেও একটি ভালো নির্বাচন সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ। আবু সাইদ খান, যদি আপনি যুক্ত করেন 1 মিনিট। কমিশনে নিয়োগের আইন করা দরকার এবং আরো কয়েকটা আইন করা দরকার, যেটা আজকে জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, যদি আপনি যুক্ত করেন। পাই নাই, কেননা বিষয়টা ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের যথেষ্ট বিদ্যুৎ আছে, কিন্তু ব্যবস্থাপনা না থাকার কারণে আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, এটা তো ব্যবস্থাপনার ত্রুটি। আচ্ছা, যা হোক, আমি যে জিনিসটা বলতে চাই যে সংস্কার করা দরকার, নিশ্চয়ই সংস্কারের অনেক দিক রয়েছে, তবে একটা গুরুত্বপূর্ণ সংস্কার দরকার, সেটা হচ্ছে প্রতিনিধিত্ব আইনটা দরকার। যে এখানে কি এলাকা ভিত্তিক প্রতিনিধিত্ব হবে, না জনসংখ্যা অনুপাতে দলগুলা তার প্রতিনিধি পাবে। এই বিষয়টা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে রয়েছে। এমনকি কিন্তু আমরা বলছিলাম যে কমিশন গঠনের ক্ষেত্রে যে কথাটি ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন যে আরো সুচারুরূপে কোনো পদ্ধতি তৈরি করা যায় কিনা, যেখানে কেউ হয়তো প্রশ্ন তুলবে না কিংবা আরো সর্বজনীন রাজ্য হবে। নির্বাচন কমিশন না, সব কমিশন, এখানে মানবাধিকার কমিশন সহ যে সমস্ত ল কমিশন ইত্যাদি কমিশন আছে, সব কমিশন আছে, সেগুলোর ক্ষেত্রে আপনি বলছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে আর আমরা শুনতে পেলাম না। শেখ হাফিজুর রহমান কার্জন, যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত করেন। না, বিষয়টা আমি ডক্টর মজুমদার এবং জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খানের সাথে একমত। তো মুশকিলটা হচ্ছে যে আমরা বিশ্বাসযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছিল সেখান থেকে আমরা আবার পিছিয়ে গিয়েছি। হ্যাঁ, এখন আপনি যদি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আমরা ওই সংস্কারগুলো করতে পারি, যে কথাটা এসছে যে 50% ভোট যদি না পড়ে তাহলে পরে আপনাকে নতুন করে ভোট নিতে হবে। আর হচ্ছে যে সংখ্যানুপাতিক যে পদ্ধতি, ধরেন যে আপনার একটা জাতীয় নির্বাচন হলো যে আওয়ামী লীগ 45% পেয়েছে, বিএনপি 44% পেয়েছে কিংবা 40% পেয়েছে, সেই অনুপাতে জাতীয় সংসদে আপনার তারা আসনটা পাবে। তাহলে পরে 2001 সালে যেমন ব্যালেন্সটা নষ্ট হয়েছে, যে আপনার বিএনপি জামাত জোট একটা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, আবার 2008 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট একটা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। এবং সেটা কিন্তু আমরা যদি কম্পেয়ার করি 1991 এবং 96 সালে, তখন দেখবেন যে মানে এদিকে প্রথম 91 সালের নির্বাচনে বিএনপি কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠতা 150টা আসন পায়নি, আবার ওদিকে আপনার 1996 সালে কিন্তু আওয়ামী লীগ 150টা পায়নি, এবং তাতে কিন্তু একটা ভারসাম্য ছিল, এবং ভারসাম্যটা নষ্ট হয়েছে 2001-2008। সুতরাং আপনার মানে গণতন্ত্রের ভিতরে কিংবা সুশাসনের জন্য ভারসাম্য কিন্তু একটা বড় জিনিস, অত্যন্ত জরুরি। জি ডক্টর সাবের, 30 সেকেন্ড শেষ করব আমরা। আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম অনেকগুলো যে সহনশীলতার প্রয়োজন। এই যে ধ্বংসের রাজনীতি বা উৎপাটনের রাজনীতি, এটা তাদের নিজেদের স্বার্থেই বন্ধ করতে হবে। এবং যেটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজের প্রয়োজনে তারা যদি শক্তিশালী না করেন, ভুক্তভোগী কিন্তু তারাই হচ্ছেন, কিন্তু ক্ষমতায় তখন যারা তার থাকেন তখন সেই বিষয়টা তারা চিন্তা করেন না। যে অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।